where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো। আমরা আবার আজ অনলাইন ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আমি বুদ্ধদেব বিশ্বাস, মালদা জেলা স্কুলের ফিলোজফি শিক্ষক। তোমাদের আজকে আমি ক্লাস করছি এবং এর আগে আমরা ন্যায় দর্শন আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে ন্যায় দর্শনের আমরা অনেকটাই এগিয়েছিলাম। এর আগের ক্লাসে আমরা ন্যায় দর্শনের লৌকিক সন্নিকর্ষ, যে 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি উদাহরণ সহযোগে, এবং সেখানে আশা করি তোমরা সেই ক্লাসটি ফলো করেছো এবং সেখান থেকে একটা কমপ্লিট একটা কোশ্চেন তোমরা পেয়ে থাকবে যে সন্নিকর্ষ কাকে বলে, সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। সেভাবে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ওটা ফলো করেছো এবং বাড়িতে ভালো করে পড়ে নিয়েছো। আজ আমরা সন্নিকর্ষের আরেকটি প্রকারভেদ, অর্থাৎ তোমরা এর আগে দেখেছো যে সন্নিকর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ। তা সন্নিকর্ষ নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আজ আমরা অলৌকিক সন্নিকর্ষের দ্বিতীয় প্রকার সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ নিয়ে আলোচনা করব। এখন এই অলৌকিক সন্নিকর্ষ যে আমরা দেখেছি যে নৈয়ায়িকরা অর্থাৎ ন্যায় দার্শনিকরা এই লৌকিক সন্নিকর্ষ ছাড়াও অলৌকিক সন্নিকর্ষের কথা বলেছেন। তাই এই অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে কি হয় যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগ অর্থাৎ স্বাভাবিক সংযোগ ঘটে না। অর্থাৎ ন্যায়মতে আমরা এমন অনেক বিষয় প্রত্যক্ষ করি যেগুলো হয়তো আমাদের ইন্দ্রিয়ের নিকটবর্তী নয়। আবার কখনো কখনো কোনো ইন্দ্রিয় দিয়ে এমন একটা বিষয়কে আমরা প্রত্যক্ষ করি যে বিষয়টি ওই ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় নয় বা ওই ইন্দ্রিয় গ্রহণ করতে অক্ষম। কিন্তু আমরা জানি যে ইন্দ্রিয় হচ্ছে সমস্ত রকম প্রত্যক্ষের প্রতি কারণ। তাই সমস্ত প্রত্যক্ষের কারণ হওয়ার জন্য ইন্দ্রিয়ের সঙ্গে যদি বিষয়ের সন্নিকর্ষ না হয় তাহলে সেই বস্তুর প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হতে পারে না। এই জন্য ন্যায় দর্শনে এই অলৌকিক সন্নিকর্ষের কথা বলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো বস্তু যদি আমাদের ইন্দ্রিয়ের সামনে না থাকে কিংবা ইন্দ্রিয়ের কাছাকাছি নেই, নিকটবর্তী নয়, অথচ ওই বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ হয় সেই সন্নিকর্ষকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ বস্তুর সাথে ইন্দ্রিয়ের সরাসরি সন্নিকর্ষ না হয়ে যখন পরোক্ষ সন্নিকর্ষ হয়, পরোক্ষভাবে সন্নিকর্ষ ঘটে, তখন সেটাকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। তাই এই ন্যায় দার্শনিকেরা এই অলৌকিক সন্নিকর্ষকে
তিনটি ভাগে ভাগ করেছেন: সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ, যোগজ অলৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে তিন প্রকার: সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ, যোগজ সন্নিকর্ষ। প্রথম প্রকার অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে সামান্য লক্ষণ। দেখো, তো এই সামান্য লক্ষণ সন্নিকর্ষটা কি? এক্ষেত্রে কি হয় যে সামান্য ধর্মের জ্ঞানের সাহায্যে যখন কোনো বস্তুকে প্রত্যক্ষ করা হয়, অর্থাৎ সামান্য ধর্মের জ্ঞানের দ্বারা কোনো বস্তুকে প্রত্যক্ষ করার জন্য যে সন্নিকর্ষের প্রয়োজন হয় তাকেই বলা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। কি বললাম? যে সামান্য ধর্মের জ্ঞানের দ্বারা কোনো বস্তুকে প্রত্যক্ষ করার জন্য যে সন্নিকর্ষের প্রয়োজন হয় তাকেই বলা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। তো ন্যায় দার্শনিকরা বলেন যে যখন কোনো একটি বস্তুকে আমরা প্রত্যক্ষ করি তখন ওই বস্তুটি প্রত্যক্ষ করার সময় ওই বস্তুতে একটা জাতি ধর্ম বা একটা সামান্য ধর্ম প্রত্যক্ষ করা হয়। কোনো একটা বিশেষ বস্তুকে প্রত্যক্ষ করার সময় ওই বস্তুতে যে সামান্য ধর্ম বর্তমান, সেই সামান্য ধর্ম জাতি ধর্মটি প্রত্যক্ষ হয়। যেমন ধরো গরু একটা জাতি, তো এই গরু জাতির সামান্য ধর্ম কি? গোত্র। যেমন মানুষ একটি জাতি, এই মানুষ জাতির সামান্য ধর্ম কি? মনুষ্যত্ব। এবং এই যে ধর্মটি বা এই যে সামান্য ধর্ম বা এই জাতি ধর্ম, এই ধর্মটি সমস্ত গরুতে সমানভাবে বর্তমান থাকে। কোনো একটি বিশেষ গরুতে বর্তমান থাকে না, সমস্ত গরুতেই সামান্য ধর্ম অর্থাৎ গোত্র, এই সামান্য ধর্মটি বর্তমান থাকে। ঠিক একইভাবে সকল মানুষের মধ্যে মনুষ্যত্ব নামক এই সামান্য ধর্মটি বর্তমান থাকে। সেই জন্য যখন আমরা কোনো একটা বিশেষ গরুকে প্রত্যক্ষ করছি তখন সেই বিশেষ গরুটিকে প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে তার যে সামান্য ধর্ম গোত্র সেটুকু আমরা প্রত্যক্ষ করে থাকি। তো এই যে সামান্য ধর্ম গোত্র কেবলমাত্র যে গরুটিকে বর্তমানে আমি প্রত্যক্ষ করছি সেই গরুতেই আছে তা কিন্তু নয়। এই ধর্মটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল কালের সমস্ত গরুতেই সমানভাবে বর্তমান থাকে। যেমন করে মানুষের মধ্যে মনুষ্যত্ব ধর্মটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কালের সমস্ত মানুষের মধ্যে সমানভাবে বর্তমান থাকে। সুতরাং তাহলে কি হচ্ছে যে বিশেষ একটা গরুতে গোত্র নামক সামান্য ধর্মটি প্রত্যক্ষ করার সময় আমরা সকল গরুকে প্রত্যক্ষ করি। অর্থাৎ বিশেষ একটা গরুকে প্রত্যক্ষ করার সময় ওই বিশেষ গরুটির মধ্যে যে সামান্য ধর্ম গোত্র বর্তমান, সেই সামান্য ধর্ম গোত্রটিকে প্রত্যক্ষ করি এবং সেই সামান্য ধর্ম গোত্রর মাধ্যমেই আমরা সকল গরুকে প্রত্যক্ষ করে থাকি। তো এখানে কি হচ্ছে? এক্ষেত্রে কি হয় যে আমাদের চক্ষুইন্দ্রের সঙ্গে বর্তমানে যে বিশেষ গরুটিকে প্রত্যক্ষ করছি, তো সেক্ষেত্রে কী হয়? আমাদের চক্ষুইন্দ্রের সঙ্গে সেই বর্তমানে বিশেষ গরুটির একটা লৌকিক সন্নিকর্ষ হচ্ছে, লৌকিক সংযোগ হচ্ছে, সরাসরি সন্নিকর্ষ হচ্ছে। কিন্তু অন্যান্য গরুর সঙ্গে আমাদের লৌকিক সন্নিকর্ষ, সরাসরি সন্নিকর্ষ হচ্ছে না। কিন্তু আমাদের সকল গরুর জ্ঞান হয় কিসের মাধ্যমে? ওই বিশেষ গরুর মধ্যে যে সামান্য ধর্ম গোত্র নামক ধর্মটি বর্তমান আছে, সেই গোত্রটিকে আমরা প্রত্যক্ষ করছি বিশেষ গরুর মধ্যে, আর ওই সামান্য ধর্মের মাধ্যমে আমরা সকল গরুর একটা পরোক্ষ সন্নিকর্ষ হচ্ছে, পরোক্ষ সংযোগ ঘটছে। অর্থাৎ এক্ষেত্রে ওই গরুতে কি হচ্ছে
যে ওই বিশেষ গুরুতে যে সামান্য ধর্মটি আশ্রিত, সেই আশ্রিত সামান্য ধর্মের প্রত্যক্ষের জন্যই সকল গরুর সঙ্গে চক্ষুরিন্দ্রিয়ের এক প্রকার অলৌকিক সন্নিকর্ষ হয়ে থাকে। একেই বলা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। এবং এই সামান্য লক্ষণ সন্নিকর্ষের দ্বারা যে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে সামান্য লক্ষণ যেখানে কি হচ্ছে, গরু গোত্র, এটা হচ্ছে সামান্য ধর্ম। সামান্য ধর্ম এটা হচ্ছে বিশেষ গরু। বিশেষ গরু এটা হচ্ছে লৌকিক, লৌকিক সংযোগ হচ্ছে। আর সকল গরুর হচ্ছে অলৌকিক, অলৌকিক সংযোগ। বিশেষ গুরুকে প্রত্যক্ষ করছে, ইন্দ্রের সাথে সরাসরি সংযোগ হচ্ছে লৌকিক সংযোগ। এবং এই বিশেষ গুরুতে গোত্র নামক সামান্য ধর্মটি আছে, এই সামান্য ধর্মটিকে আমরা প্রত্যক্ষ করছি এবং সেই সামান্য ধর্মের মাধ্যমে সকল গরুর একটা অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে। এটাকে বলা হচ্ছে সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। নেক্সট, জ্ঞান লক্ষণ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। তো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষটা কি? যে প্রত্যক্ষে কোনো বস্তুর পূর্ব জ্ঞান অর্থাৎ পূর্বের জ্ঞান সন্নিকর্ষ হিসাবে কাজ করে। কোনো একটি কি বস্তুকে, অর্থাৎ যে ধরনের প্রত্যক্ষে কোনো একটা বস্তুর সম্পর্কে পূর্বে যে জ্ঞান হয়েছে সেই জ্ঞানটা বর্তমান বস্তুর ক্ষেত্রে সন্নিকর্ষ হিসাবে কাজ করছে, মাধ্যম হিসাবে। সেই সন্নিকর্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। তাহলে কী দাঁড়ালো? যে প্রত্যক্ষে কোনো বস্তুর পূর্ব জ্ঞান সন্নিকর্ষ রূপে কাজ করে তাকেই বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। এই জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের দ্বারা এমন বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের একটা সংযোগ হয় যে বস্তুটি কিন্তু ওই ইন্দ্রিয়ের সঙ্গে সম্বন্ধ হবার যোগ্যতা নেই বা যোগ্য নয়। কেন? যে ওই ইন্দ্রিয়ের সেটা কিন্তু গ্রাহ্য বিষয় নয়। তাহলে কি হচ্ছে, আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটি ইন্দ্রিয়ের, আমাদের যে বাহ্য ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয়ের প্রত্যেকটি ইন্দ্রিয়ের নিজ নিজ গ্রাহ্য বিষয় আছে। যেমন চক্ষুরিন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় কি? রূপ। নাসিকেন্দ্রের গ্রাহ্য বিষয় কি? ঘ্রাণ। এইরকম প্রত্যেকটি বাহ্য ইন্দ্রিয়ের নিজ নিজ গ্রাহ্য বিষয় আছে। কিন্তু এই জ্ঞানলক্ষণ সন্নিকর্ষের ক্ষেত্রে কি হয়, যে এমন একটা বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ হয় যে বস্তুটি ওই ইন্দ্রিয়ের সঙ্গে সম্বন্ধ হওয়ার যোগ্য নয় বা ওই ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় নয়। এই জন্যই এই জ্ঞানলক্ষণ সন্নিকর্ষটাকে বলা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। যেমন ধরো, যেমন আমরা বলে থাকি যে অনেক সময় আমরা জানি যে আমাদের নাসিকা ইন্দ্রিয়, নাসিকার দ্বারা আমরা চন্দন কাঠের সুরভি মানে সুগন্ধ লৌকিক সন্নিকর্ষের মাধ্যমে পেয়ে থাকি। এবং সেক্ষেত্রে বলি আমরা যে চন্দন সুরভিযুক্ত, সুরভি চন্দনম। তার মানে কি, যে নাসিকার গ্রাহ্য বিষয় কি?
ঘ্রাণ। সেই জন্যই আমরা একটা চন্দন কাঠের সঙ্গে নাসিকেন্দ্রের সরাসরি সংযোগ হলে সেক্ষেত্রে আমরা বলি যে চন্দন সুরভিযুক্ত বা সুরভি চন্দনম। তাই আমরা বলি যে চন্দনের সুরভি এই নাসিকা নামক ইন্দ্রিয়ের একটা নিজস্ব গ্রাহ্য বিষয়। চন্দনের সুরভি, চন্দনের সুগন্ধ নাসিকা ইন্দ্রিয়ের নিজস্ব গ্রাহ্য বিষয়। কিন্তু অনেক সময় চন্দন কাঠ, এক টুকরো চন্দন কাঠ, একখণ্ড চন্দন কাঠ দেখেই আমরা পূর্ব জ্ঞানের ভিত্তিতে, এই যে পূর্ব জ্ঞান বলতে এই যে নাসিকেন্দ্রের সাথে চন্দন কাঠের সরাসরি সন্নিকর্ষ হওয়ার ফলে চন্দন কাঠের যে সুগন্ধির জ্ঞান হলো, প্রত্যক্ষ জ্ঞান, লৌকিক প্রত্যক্ষ হলো, এই পূর্ব জ্ঞানের ভিত্তিতে আমরা বলি চন্দন সুরভিযুক্ত, সুরভি চন্দনম। তাহলে আমরা কি চন্দন কাঠকে দেখছি, চন্দন কাঠের সাথে চক্ষুরিন্দ্রের সন্নিকর্ষ হচ্ছে। তাহলে চক্ষুরিন্দ্রের গ্রাহ্য বিষয় তো ঘ্রাণ নয়, নাসিকার গ্রাহ্য বিষয় ঘ্রাণ, কিন্তু চন্দন কাঠের সাথে চক্ষুরিন্দ্রিয়ের সরাসরি সংযোগ হচ্ছে এবং সরাসরি সন্নিকর্ষ হওয়ার পর আমরা বলি যে চন্দন কাঠটি সুগন্ধিযুক্ত বা চন্দন সুরভিযুক্ত, সুরভি চন্দনম। তখন কি হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে যে সন্নিকর্ষ হচ্ছে সেটা হচ্ছে জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ। কিভাবে হচ্ছে? এক্ষেত্রে চক্ষুর সঙ্গে এই যে সুরভির কিন্তু লৌকিক সন্নিকর্ষ না হয়ে এটা অলৌকিকভাবে সেটা সম্পন্ন হচ্ছে। কীরকম? সেই অলৌকিক কীভাবে? পরোক্ষ সন্নিকর্ষ, পূর্ব জ্ঞান। কেন পূর্বে আমাদের নাসিকেন্দ্রের মাধ্যমে জ্ঞান হয়েছিল চন্দনের সুরভি। কাজেই এই ধরনের এই পূর্ব জ্ঞানের ভিত্তিতে যখন আমাদের কোনো বিষয়ে ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় ছাড়াও অন্য বিষয়ে সেই ইন্দ্রিয়ের দ্বারা আমরা পরোক্ষ জ্ঞান লাভ করি, সেটাকে বলা হচ্ছে জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ। আর এই জ্ঞানলক্ষণ সন্নিকর্ষের দ্বারা যে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? যে চন্দন সুরভিযুক্ত, চন্দনের সাথে নাসিকান্দ্রিয়, এটা কি হচ্ছে? লৌকিক সন্নিকর্ষ। এবং এটা পূর্ব জ্ঞান। এই পূর্বজ্ঞানের ভিত্তিতে আমাদের কি হচ্ছে? চক্ষুরিন্দ্রিয়। পূর্বজ্ঞানটা হচ্ছে অলৌকিক, অলৌকিক সংযোগ। তাহলে পূর্বে আমাদের কি হচ্ছে? চন্দনের সাথে নাসিকেন্দ্রের একটা লৌকিক সন্নিকর্ষ হচ্ছে, ফলে সেক্ষেত্রে একটা পূর্বজ্ঞান হচ্ছে চন্দন সুরভিযুক্ত, চন্দন সুরভিযুক্ত।
কোনো এক সময়ে চন্দন কাঠের সাথে চক্ষুরিন্দ্রের লৌকিক সন্নিকর্ষ হচ্ছে, তাতে হচ্ছে যে আমাদের চন্দন সুরভিযুক্ত। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এই পূর্বজ্ঞানটা এই নাসিকেন্দ্রের যে পূর্বজ্ঞানটা এখানে অলৌকিক সন্নিকর্ষ রূপে কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে জ্ঞানলক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। নেক্সট হচ্ছে যোগজ সন্নিকর্ষ। এক্ষেত্রে সাধারণত এই যোগজ সন্নিকর্ষ যোগী পুরুষ বা সিদ্ধ পুরুষদের ক্ষেত্রেই হয়ে থাকে। সেক্ষেত্রে যোগ অভ্যাসের ফলে সিদ্ধ পুরুষ বা যোগী পুরুষ সে আত্মায় এক বিশেষ ধরনের শক্তি বা ধর্ম উৎপন্ন হয়। যোগ অভ্যাসের ফলে সিদ্ধ পুরুষ বা যোগীদের আত্মায় দীর্ঘদিন যোগ করার পরে এই যোগীদের আত্মায় এক বিশেষ ধরনের শক্তি বা ধর্ম উৎপন্ন হয়। এটাকে আমরা বলি যোগজ ধর্ম। তা এই যোগজ ধর্মের জন্যই যোগীরা কি করে, দূরের বস্তুকে, কোনো অতি সূক্ষ্ম বস্তুকে, এমনকি ভবিষ্যৎকালের বস্তুকেও তারা প্রত্যক্ষ করতে পারে। তা এই যোগজ ধর্মের জন্যই যোগীরা দূরের বস্তুকে, অতি সূক্ষ্ম বস্তুকে, ভবিষ্যৎকালের বস্তুকেও যে প্রত্যক্ষ করতে পারছে, অর্থাৎ দূরস্থ সূক্ষ্ম বস্তুকে প্রত্যক্ষ করার সময় যোগীদের যে যোগজ ধর্মটি সন্নিকর্ষ রূপে কাজ করে বলে এই সন্নিকর্ষটাকে বলা হয় যোগজ সন্নিকর্ষ। দূরের এবং অতীত এবং ভবিষ্যৎ বস্তুর প্রত্যক্ষ লৌকিক সন্নিকর্ষের দ্বারা কখনোই সম্ভব নয়। দূরের কোনো বস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়ের সরাসরি সন্নিকর্ষ হতে পারে না। অতীতকালের কোনো বস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়ের সরাসরি সন্নিকর্ষ হতে পারে না। ভবিষ্যতের কোনো বস্তুর সঙ্গে আমার ইন্দ্রিয়ের সরাসরি সন্নিকর্ষ হতে পারে না। অথচ এই যোগজ ধর্মের দ্বারা এই ধরনের প্রত্যক্ষ হয়ে থাকে, সেটা কেবলমাত্র যোগী বা সিদ্ধ পুরুষদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেই জন্য এই যোগজ সন্নিকর্ষকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। এবং এই যোগজ সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানটাকে বলা হয় যোগজ প্রত্যক্ষ। তাহলে যোগজ প্রত্যক্ষ যোগী বা সিদ্ধ পুরুষ, এবং সেক্ষেত্রে কি হয়, যোগজ ধর্মটা অলৌকিক সন্নিকর্ষ রূপে কাজ করে যোগীদের ক্ষেত্রে। যোগজ ধর্ম, এই যোগজ ধর্ম কি, যে যোগী বা সিদ্ধ পুরুষদের দীর্ঘদিন যোগাভ্যাসের ফলে তাদের আত্মায় এক বিশেষ ধরনের ধর্ম বা শক্তি উৎপন্ন হয়, সেটা কি বলা হয় যোগজ ধর্ম। এই হচ্ছে আমাদের 3 প্রকার অলৌকিক সন্নিকর্ষ। এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব।
দেখো, এক্ষেত্রে আমরা ন্যায় দর্শনে প্রত্যক্ষের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেই প্রত্যক্ষের শ্রেণীবিভাগটি আমরা একটা ছকের মাধ্যমে দেখিয়েছি। দেখো, প্রত্যক্ষকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে, লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ। এবং তোমরা এ সম্পর্কে তোমরা জেনেছো যে লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে কী হয়, বিষয়ের সাথে ইন্দ্রিয়ের লৌকিক সন্নিকর্ষ, সরাসরি সন্নিকর্ষ হয়। আর অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই তোমরা জানলে যে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের অলৌকিক বা পরোক্ষ সন্নিকর্ষ হয়ে থাকে। অর্থাৎ লৌকিক সন্নিকর্ষের মাধ্যমে যে প্রত্যক্ষ জ্ঞান জন্মে তাকে বলে লৌকিক প্রত্যক্ষ, আর অলৌকিক সন্নিকর্ষের ফলে যে প্রত্যক্ষ জ্ঞান জন্মায় তাকে বলা হয় অলৌকিক প্রত্যক্ষ। এরপরে দেখো, এই লৌকিক প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর একটা হচ্ছে আন্তর বা মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ আর আন্তর বা মানস প্রত্যক্ষ। তো এক্ষেত্রে এই বাহ্য প্রত্যক্ষটা কি, তোমরা জেনেছো এর আগে যে আমাদের 5টি বাহ্যেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে যখন নিজ নিজ গ্রাহ্য বিষয়ের সংযোগ বা সন্নিকর্ষ হয় তখন তাকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। কি বললাম, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে যখন নিজ নিজ গ্রাহ্য বিষয়ের সন্নিকর্ষ হয় বা সংযোগ ঘটে তখন তাকে বলে বাহ্য প্রত্যক্ষ। অর্থাৎ এই 5টি ইন্দ্রিয়ের সাহায্যে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে আমরা আমাদের এই বাহ্য জগতের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, হ্যাঁ, রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ। রূপ, রস, আমাদের 5টি বাহ্যেন্দ্রিয়ের সাহায্যে আমরা বাহ্য জগতে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ সম্বন্ধে একটা সাক্ষাৎ জ্ঞান লাভ করি। কাজেই এই বাহ্য প্রত্যক্ষ তাহলে আমরা বলতে পারি 5 প্রকার। কি কি? দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ। চক্ষুরিন্দ্রের মাধ্যমে আমাদের দর্শন বা রূপের জ্ঞান হয়, কর্ণেন্দ্রের মাধ্যমে আমাদের শ্রবণ বা শব্দের জ্ঞান হয়, ঘ্রাণেন্দ্রের মাধ্যমে, নাসিকেন্দ্রের মাধ্যমে আমাদের ঘ্রাণ জ্ঞান হয়, জিহ্বা ইন্দ্রের মাধ্যমে আমাদের স্বাদের জ্ঞান হয়, ত্বকেন্দ্রের মাধ্যমে স্পর্শের জ্ঞান হয়। এগুলো প্রত্যেকটাই হচ্ছে বাহ্য বস্তুর জ্ঞান, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। নেক্সট হচ্ছে মানস প্রত্যক্ষ, আন্তর বা মানস প্রত্যক্ষ। আমাদের যেমন বাহ্য বস্তু প্রত্যক্ষ হয় তেমনি আমাদের মানস প্রত্যক্ষ হয়ে থাকে, মানসিক বস্তু আমরা প্রত্যক্ষ করে থাকি। তো এক্ষেত্রে কি হয়, মন, এই মন আমরা যেমন 5টা বাহ্যেন্দ্রিয় পেয়েছি, এই মনটা হচ্ছে অন্তরিন্দ্রিয়, মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। এই মনের সাহায্যে, এই মন নামক অন্তরিন্দ্রিয়ের সাহায্যে আমরা বিভিন্ন মানসিক অবস্থা প্রত্যক্ষ করে থাকি। যেমন সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, এই সমস্ত সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, এগুলো হচ্ছে মানসিক বিষয়, মানসিক বিষয়। এই মন নামক অন্তরিন্দ্রের সাহায্যে সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, এই সমস্ত মানসিক বিষয়, মানসিক অবস্থার আমাদের সাক্ষাৎ জ্ঞান হয় কিসে? এই মানস প্রত্যক্ষের মাধ্যমে। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এই যে মানস প্রত্যক্ষ, ঠিক কেবল মানস প্রত্যক্ষই নয়, যে কোনো বাহ্য প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে
ইন্দ্রের সঙ্গে মনের সংযোগ ঘটে। যে কোনো বাহ্য প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রের সাথে যদি মনের সংযোগ না ঘটে, আত্মার সাথে মনের সাথে ইন্দ্রের সংযোগ না ঘটে, তাহলে কোনো বাহ্য বস্তুর প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হতে পারে না। সেই জন্য এই মানুষ প্রত্যক্ষ বা মন, এটা কেবল মানুষ প্রত্যক্ষই হয় না, এটা বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রেও এই মানুষ প্রত্যক্ষ আমাদের হয়ে থাকে। এই হচ্ছে তাহলে লৌকিক প্রত্যক্ষ আমরা দুটো, বা বাহ্য প্রত্যক্ষ, মানুষ প্রত্যক্ষ হলো। এবার অলৌকিক প্রত্যক্ষ। এই অলৌকিক প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার: সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ, যোগজ অলৌকিক প্রত্যক্ষ। অর্থাৎ অলৌকিক সন্নিকর্ষের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয়, কিছুক্ষণ আগেই আমরা বললাম যে অলৌকিক সন্নিকর্ষের দ্বারা যে প্রত্যক্ষ জ্ঞান জন্মায় তাকে অলৌকিক প্রত্যক্ষ বলে। এই ধরনের প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অলৌকিক সন্নিকর্ষ, পরোক্ষ সন্নিকর্ষ ঘটে। এবং এই অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ কি? সামান্য লক্ষণ প্রত্যক্ষটা কি? কোন একটা শ্রেণী বা জাতির অন্তর্গত একটি ব্যক্তি বা বস্তুর সামান্য ধর্মের প্রত্যক্ষের মাধ্যমে সেই জাতি বা শ্রেণীর অন্তর্গত সমস্ত বস্তু বা ব্যক্তির প্রত্যক্ষকে বলা হয় সামান্য লক্ষণ প্রত্যক্ষ। যেমন মানুষ জাতির সামান্য ধর্ম কি? মনুষ্যত্ব। কাজেই যখন আমরা একটা বিশেষ মানুষকে প্রত্যক্ষ করি, তখন ওই বিশেষ মানুষের মধ্যে মনুষ্যত্ব নামক যে সামান্য ধর্মটি বর্তমান, সেটিকে আমরা প্রত্যক্ষ করে থাকি। এবং এই মনুষ্যত্ব ধর্মের মাধ্যমেই আমরা সকল মানুষের প্রত্যক্ষ করি। এটা কি বলা হয়? সামান্য লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। নেক্সট, জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের মাধ্যমে যে প্রত্যক্ষ জ্ঞান, তাকে জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ বলে। সেটা কীরকম? অর্থাৎ যদি কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ভূত, অর্থাৎ গ্রাহ্য বিষয় ছাড়াও, নিজের বিষয়ভূত গুণ ছাড়াও অন্য একটি ইন্দ্রিয়ের বিষয়ভূত গুণকে প্রত্যক্ষ করা হয়, তাহলে সেই জ্ঞানকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আবার বলছি, যদি কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ভূত গুণ ছাড়াও অন্য একটি ইন্দ্রিয়ের বিষয়ভূত গুণকে প্রত্যক্ষ করা হয়, সেই প্রত্যক্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। যেমন কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে চন্দন কাঠের সুরভি প্রত্যক্ষ। সুরভি চন্দনম, চন্দন কাঠের সুরভিকে আমরা প্রত্যক্ষ করি, কিন্তু আমরা চন্দন কাঠের সুগন্ধ কি ঘ্রাণ নিই তো, কিন্তু আমরা অলৌকিক চন্দন কাঠ দেখেও আমরা চন্দন কাঠের সুরভি, চন্দন কাঠ সুগন্ধিযুক্ত, এ কথা আমরা বলতে পারি। এবং এই জ্ঞান লক্ষণ প্রত্যক্ষটা কি? পূর্ব জ্ঞানের ওপর নির্ভরশীল। অর্থাৎ নাসিকেন্দ্রের মাধ্যমে যখন চন্দন কাঠের সুগন্ধ আমরা পেয়েছিলাম, সেই পূর্ব জ্ঞানের ওপর নির্ভরশীল। এটাকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। নেক্সট হচ্ছে যোগজ। এটা একটা বিশেষ প্রকার যোগজ সন্নিকর্ষ, যেটা সিদ্ধ পুরুষ বা যোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। সেই সিদ্ধ পুরুষ যোগীদের যে সর্বজনীন একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যক্ষ হয় যোগীদের ক্ষেত্রে, সেটা কি বলে যোগজ প্রত্যক্ষ।
এবং যোগজ প্রত্যক্ষের সময় কি হয়? বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের কোনো প্রকার লৌকিক সন্নিকর্ষ ঘটে না। সেই জন্য এই যোগজ প্রত্যক্ষ হচ্ছে এক প্রকার অলৌকিক প্রত্যক্ষ। এই গেল 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ। 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ। নেক্সট, পরের পয়েন্ট কি? এরপরে আমরা এখানে এই ছকে আমরা দেখতে পাচ্ছি বাহ্য প্রত্যক্ষকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা। তো এই ন্যায় দর্শনে প্রত্যক্ষের তারতম্য, স্তর ভেদে তারতম্য, প্রত্যক্ষের মানে স্পষ্টতার একটা প্রত্যক্ষের স্পষ্টতা, অস্পষ্টতা, প্রাঞ্জলতা, এই স্পষ্টতার স্তর ভেদে ন্যায় দর্শনে এই বাহ্য প্রত্যক্ষকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ আর প্রত্যভিজ্ঞা। প্রথম প্রকার প্রত্যক্ষ নির্বিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষ কি? দেখো, এটা একটু ভালো করে শুনে নেবে। নির্বিকল্প প্রত্যক্ষটা কি? যে ইন্দ্রিয়ের সঙ্গে, অর্থাৎ যখন কোনো একটা বস্তুর সাথে আমার ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে, তাই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হওয়া মাত্রই বিষয়টি সম্পর্কে বিশেষ্য বিশেষণ সম্বন্ধহীন, সম্বন্ধ বর্জিত যে প্রাথমিক অনুভব হয় তাকেই বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। কি বললাম? যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হওয়া মাত্র বিষয়টি সম্পর্কে বিশেষ্য বিশেষণ সম্বন্ধহীন যে প্রাথমিক অনুভব হয় তাকেই বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। তাহলে কি এই ধরনের প্রত্যক্ষের ক্ষেত্রে কি হচ্ছে? বস্তুটির কেবলমাত্র অস্তিত্বের দিকটাই এখানে প্রকাশিত হচ্ছে, বস্তুর অস্তিত্বের জ্ঞান হয়। তো বিখ্যাত নৈয়ায়িক অন্নং ভট্ট, তার একটি বিখ্যাত গ্রন্থ তর্ক সংগ্রহ, সেই তর্ক সংগ্রহ গ্রন্থে এই নির্বিকল্প প্রত্যক্ষ নিয়ে আলোচনা করেছেন। এবং সেই তর্ক সংগ্রহ গ্রন্থে নির্বিকল্প প্রত্যক্ষ সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন যে নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম। দেখো, অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থ, বিখ্যাত নৈয়ায়িক অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে এই নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম। অর্থাৎ যে প্রত্যক্ষে জ্ঞান কি প্রকার বা বিশেষণ বর্জিত তাকেই বলে নির্বিকল্প প্রত্যক্ষ। যে প্রত্যক্ষে জ্ঞান প্রকার, নিষ্প্রকারকম, প্রকার বা বিশেষণ বর্জিত তাকেই বলে নির্বিকল্প প্রত্যক্ষ। এক্ষেত্রে নির্বিকল্পক, এই নির্বিকল্পক
নির্বিকল্পক শব্দটির অর্থ হচ্ছে যার বিকল্প নেই, যার বিকল্প নেই। আর বিকল্প কথাটির অর্থ হচ্ছে বিশেষণ। আক্ষরিক অর্থে নির্বিকল্পক শব্দটির অর্থ যার বিকল্প নেই, আর বিকল্প কথাটির অর্থ হচ্ছে বিশেষণ। তাহলে কি হলো? যে জ্ঞানের বিশেষণ নেই বা অন্য কোনো বিশেষণের দ্বারা বিশেষিত নয়, সেটাই হলো নির্বিকল্প প্রত্যক্ষ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রত্যক্ষে, এই নির্বিকল্প প্রত্যক্ষে কি হচ্ছে? নিছক একটা কিছু, নিছক একটা কিছু প্রত্যক্ষ করা হয়, নিছক একটা কিছু। কিন্তু বস্তুটি কি? বস্তুটির নাম কি? বস্তুটির কি বৈশিষ্ট্য? এগুলো আমরা জানতে পারি না, এগুলো প্রত্যক্ষ করি না। নিছক একটা বস্তুকে আমরা প্রত্যক্ষ করছি। যেমন ধরো, বলা হলো কিছুটা দূরে আমার সামনে একটা গোলাপ ফুল আছে। এই গোলাপ ফুলটির সঙ্গে আমার চক্ষুরিন্দ্রিয়ের যখন প্রথম সন্নিকর্ষ হলো, তখন গোলাপ ফুলটি সম্পর্কে তার নাম, তার গুণ, তার জাতি, তার আকার, তার প্রকার বর্জিত একটা বস্তু, একটা নিছক একটা কিছু অস্তিত্বের জ্ঞান হলো, অস্তিত্বের একটা প্রাথমিক অনুভব হলো, সেটা হচ্ছে নির্বিকল্প। তাহলে কি বললাম? যে দূরে আমার সামনে একটি গোলাপ ফুল রয়েছে, কিন্তু ওই ফুলটি যে গোলাপ, তার যে সুমিষ্ট গন্ধ আছে, তার যে লাল বর্ণ আছে, তার একটা নির্দিষ্ট আকার আছে, এই সব বিষয়ের কোনো জ্ঞান আমরা এই পর্যায়ে লাভ করছি না। এই জ্ঞানটা আমরা কখন পাচ্ছি? পরবর্তী স্তরে। একটু এই জায়গাটাই পয়েন্ট আউট করার চেষ্টা করবে। আমি বললাম যে যখন আমার সম্মুখে দূরে একটা গোলাপ ফুল রয়েছে, আমি বলছি কিন্তু মুখে বলছি গোলাপ ফুল, কিন্তু দূরে একটি গোলাপ ফুল রয়েছে, কিন্তু এবং ওই গোলাপ ফুলটির সঙ্গে যখন আমার চক্ষুরিন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে, মানে সন্নিকর্ষ হওয়া মাত্রই, একদম সেকেন্ডে ফ্র্যাকশন, সন্নিকর্ষ হওয়া মাত্র বস্তুটির অস্তিত্বের জ্ঞান হচ্ছে। কিন্তু বস্তুটি কি? একটা নিছক একটা বস্তুর জ্ঞান হচ্ছে, কিন্তু বস্তুটি কি? বস্তুটি সাপ না ব্যাঙ না গরু না ঘোড়া, এরকম কোনো জ্ঞান হচ্ছে না। অর্থাৎ বস্তুটি গোলাপ ফুল নাকি, বা সেই গোলাপ ফুলটি যে তার যে একটা সুমিষ্ট গন্ধ আছে, তার যে একটা লাল বর্ণ আছে, তার একটা নির্দিষ্ট আকার আছে, এই বিষয়ের জ্ঞান আমরা এই পর্যায়ে লাভ করছি না। শুধুমাত্র কি হচ্ছে? বস্তুর অস্তিত্বের জ্ঞানটা হচ্ছে, বস্তুর অস্তিত্বের দিকটি আমার কাছে প্রকাশিত হচ্ছে। এই যে জ্ঞান, এই জ্ঞানটিকে আমরা বলে থাকি নির্বিকল্প জ্ঞান। এবং এই পর্যায়ে কিন্তু এই জ্ঞান, এটি গোলাপ ফুল, সুগন্ধি গোলাপ ফুল, এই জ্ঞানটা কখন হয়? পরবর্তী পর্যায়ে, পরবর্তী স্তরে। এবং তখন সেটা নির্বিকল্প প্রত্যক্ষটা কি? সবিকল্প প্রত্যক্ষে পরিণত হচ্ছে। তাহলে আমাদের এই কথা বলতে হয় যে একটা বস্তুকে সাথে যখন ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে, তখন বস্তুর অস্তিত্বের জ্ঞান হচ্ছে, এবং সেই বস্তুটি বিশেষণ বর্জিত বস্তুর জ্ঞান হচ্ছে। বস্তুটি কি তার জ্ঞান হচ্ছে না, এবং বস্তুটি কি বা তার গুণ কি, তার জাতি কি, এই জ্ঞান কি পরবর্তী স্তরে হচ্ছে। তখন সেটা কি হচ্ছে? সবিকল্পক প্রত্যক্ষ। এটা কি বলা হচ্ছে? নির্বিকল্প প্রত্যক্ষ। তাহলে আমরা কি দেখলাম? যে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে বস্তুর অস্তিত্বের জ্ঞান হয়। সেই জন্যই অর্ণব ভট্ট তার তর্ক সংগ্রন্থে এই নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম।
নির্বিকল্পক মানে যার বিকল্প নেই, যার কোনো বিশেষণ নেই, বিশেষণ বর্জিত বস্তুর জ্ঞান। এবারে আমরা এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি। আমরা যেহেতু নির্বিকল্পক প্রত্যক্ষ নিয়ে আলোচনা করছি, তাহলে নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা আমরা পেলাম। এই নির্বিকল্প প্রত্যক্ষের বৈশিষ্ট্য, নির্বিকল্প জ্ঞানের বৈশিষ্ট্যগুলো দেখো কি পেলাম। নির্বিকল্প হচ্ছে নিষ্প্রকারক জ্ঞান। নিষ্প্রকারক জ্ঞান নির্বিকল্প জ্ঞানের বৈশিষ্ট্য, নির্বিকল্প জ্ঞান হচ্ছে নিষ্প্রকারক জ্ঞান। কেননা এই ধরনের জ্ঞানে বস্তুটিকে বিশেষ্য এবং তার গুণকে বিশেষণ রূপে জানতে পারি না, বিশেষণ বর্জিত রূপে বস্তুটিকে জেনে থাকি। 2 নম্বর হচ্ছে অব্যাপদেশ্য, অব্যাপদেশ্য জ্ঞান। অব্যাপদেশ্য জ্ঞান কেন? এই অব্যাপদেশ্য শব্দটির অর্থ কি? যা অনির্বচনীয়, অর্থাৎ যা কোনো বচনের দ্বারা প্রকাশযোগ্য নয়, যা কোনো বচনের মাধ্যমে, যাকে কোনো বচনের মাধ্যমে প্রকাশ করতে পারি না। নির্বিকল্প জ্ঞান হচ্ছে অব্যাপদেশ্য জ্ঞান। অব্যাপদেশ্য শব্দটির অর্থ অনির্বচনীয়, যা কোনো বচনের দ্বারা প্রকাশযোগ্য নয়। কেন? যে নির্বিকল্প প্রত্যক্ষ যেহেতু বিশেষ্য বিশেষণ সম্বন্ধ বর্জিত বস্তুর জ্ঞান, সেহেতু এই প্রত্যক্ষলব্ধ জ্ঞানকে আমরা কোনো বচনের মাধ্যমে প্রকাশ করতে পারি না, কোনো বচন ভাষায় প্রকাশ করতে পারি না। তাই এই নির্বিকল্প জ্ঞানকে অব্যাপদেশ্য বা অনির্বচনীয় জ্ঞান বলা হয়। নৈয়ায়িকরা এই নির্বিকল্প জ্ঞানকে অবোধ বালক বা মুক ব্যক্তির জ্ঞানের সাথে তুলনা করেছেন। কেন? অবোধ বালক যেমন তার ভাষাকে, তার শব্দকে ভাষায় প্রকাশ করতে পারে না, তার ভাবনাকে ভাষায় প্রকাশ করতে পারে না, নিজের জ্ঞানকে, অবোধ বালক যেমন তার নিজের জ্ঞানকে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে না, অপরের কাছে প্রকাশ করতে পারে না অবোধ বালক। মুক ব্যক্তি, মুক মানে বোবা, বোবা ব্যক্তি তার জ্ঞানকে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে না। সেরকম এই নির্বিকল্প জ্ঞানটাকে বলা হচ্ছে এই অবোধ বালক বা মুক ব্যক্তি জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। বালো মুকাদি সদৃশ্য জ্ঞান, বালো মুকাদি। বালমুকাদি সদৃশ্য জ্ঞান অবোধ বালক বা মুক ব্যক্তির জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য কি? অব্যবসায়াত্মক। অব্যবসায়, নির্বিকল্প জ্ঞান হচ্ছে অব্যবসায়াত্মক জ্ঞান। এই অব্যবসায়াত্মক শব্দটির অর্থ কি? অনিশ্চিত, যা সুনিশ্চিত নয়। কেননা নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে বস্তুর প্রকার বা নাম সম্বন্ধে আমাদের কোনো ধারণাই থাকে না। এক্ষেত্রে শুধুমাত্র আমরা কিছু একটা প্রত্যক্ষ করি, বস্তু সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো জ্ঞান আমরা পাই না। সেই জন্য এই নির্বিকল্প জ্ঞানের আরেকটি বৈশিষ্ট্য বলা হচ্ছে অব্যবসায়াত্মক জ্ঞান। 4 কি? অনুব্যবসায়ী হয় না, অনুব্যবসায়ী জ্ঞান নয়, অনুব্যবসায় সম্ভব নয়। নির্বিকল্প জ্ঞানে অনুব্যবসায়ী হয় না। অনুমানে কি? অনুমানের পরে যা উৎপন্ন হয়।
পরে উৎপন্ন যে জ্ঞান, আর ব্যবসায় মানে এর আগেই বললাম নিশ্চিত জ্ঞান। তাহলে অনুব্যবসায় মানে পরে উৎপন্ন হয় যে নিশ্চিত জ্ঞান। অনুব্যবসায় কথার অর্থ হল পরে উৎপন্ন হয় যে নিশ্চিত জ্ঞান। এখন নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞানী যেহেতু বিশেষ্য বিশেষণ সম্বন্ধ বস্তুরূপে বস্তুর স্বরূপের জ্ঞান হয় না, বিশেষ্য বিশেষণ সম্বন্ধ যুক্ত রূপে বস্তুর স্বরূপের জ্ঞান হয় না, তাহলে এই জ্ঞান অনিশ্চিত। কাজেই নির্বিকল্প প্রত্যক্ষ ব্যবসায়াত্মক নয় বলে এই জ্ঞানের অনুব্যবসায় হয় না। নেক্সট 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে নিঃসংসর্গ জ্ঞান। নিঃসংসর্গক জ্ঞান। দেখো, নিঃসংসর্গক অর্থাৎ যার সংসর্গ নয়, বিশেষ্য বিশেষণের সম্বন্ধকেই বলা হয় সংসর্গ। বিশেষ্য ও বিশেষণের সম্বন্ধকে বলা হয় সংসর্গ। এখন বিশেষ্য বিশেষণের সম্বন্ধকে যদি সংসর্গ বলা হয়, তাহলে নির্বিকল্প প্রত্যক্ষে কোনো বিশেষ্য বিশেষণের সম্বন্ধের জ্ঞান হয় না। নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞানে এই বিষয়গুলিকে আমরা বিশেষ্য রূপে, বিশেষণ রূপে এবং বিশেষ্য বিশেষণের সম্বন্ধ রূপে, মানে সময় সম্বন্ধ রূপে আমরা জানতে পারি না। এক্ষেত্রে কি হয়? বিষয়গুলির অনুভব হয়, কিন্তু বিষয়গুলির সম্বন্ধে কোনো অনুভব হয় না। কিন্তু বিষয়গুলির সম্বন্ধে কোনো অনুভব হয় না। সেই জন্য এই ন্যায় দর্শনে এই নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশেষণ বিশেষণ সম্বন্ধ অনববাহিকা। এখানে বিশেষ্য বিশেষণ সম্বন্ধ অনববাহী। বিশেষ্য বিশেষণ সম্বন্ধ অনববাহী জ্ঞান। এই গেল নিঃসংসর্গ জ্ঞান। এছাড়া কি এই নির্বিকল্প প্রত্যক্ষ? 6 নম্বর হচ্ছে এক্ষেত্রে অনুমিতি উপমিতি শব্দ জ্ঞান হয় না। অনুমিতি উপমিতি শব্দ জ্ঞান হয় না। অনুমিতি উপমিতি শব্দ জ্ঞানের নির্বিকল্প প্রত্যক্ষ সম্ভব নয়। অনুমিতি উপমিতি শব্দ জ্ঞানের নির্বিকল্প প্রত্যক্ষ হয় না। এইভাবে আমরা এই নির্বিকল্প জ্ঞানের 6টি বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। এই গেল নির্বিকল্প প্রত্যক্ষ। এবারে আমরা চলে আসব সবিকল্পক প্রত্যক্ষ। সবিকল্পক প্রত্যক্ষ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হলে বিষয়ের অস্তিত্বের সঙ্গে সঙ্গে তার নাম, গুণ, জাতি, ধর্ম প্রভৃতি সম্পর্কে যে বিস্তারিত জ্ঞান হয় তাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। কি বললাম? ইন্দ্রের সাথে বিষয়ের সন্নিকর্ষ হলে বিষয়ের অস্তিত্বের সঙ্গে সঙ্গে তার নাম,
গুণ, জাতি, ধর্ম বা প্রকার প্রভৃতি সম্পর্কে যে বিস্তারিত জ্ঞান হয় তাকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। এবং এই ধরনের প্রত্যক্ষে কি হয়, কোন একটা বস্তুকে আমরা গুণযুক্ত বিশিষ্ট বস্তুরূপে জেনে থাকি, বিশিষ্ট বস্তুরূপে, অর্থাৎ বস্তুটির স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট জ্ঞান লাভ করি। এবং এক্ষেত্রেও ন্যায় দার্শনিক অন্নং ভট্ট তার তর্কসংগ্রহ গ্রন্থে এই সবিকল্পক প্রত্যক্ষের একটি সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটিকে বলা হচ্ছে সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকং। সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম। সব প্রকার জ্ঞানং সবিকল্পকম। সব প্রকার অর্থাৎ যে প্রত্যক্ষে কোনো বিশেষণের দ্বারা বিশিষ্টের জ্ঞান হয়, বিশিষ্ট বস্তুর জ্ঞান হয়, যে প্রত্যক্ষে কোনো বিশেষণের দ্বারা বিশিষ্ট বস্তুর জ্ঞান হয় তাকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। এই সবিকল্পক এর অর্থ কি? বিকল্পযুক্ত। সবিকল্প মানে বিকল্পযুক্ত। বিকল্প মানে বিশেষণযুক্ত। তাহলে সবিকল্প হচ্ছে বিশেষণযুক্ত বস্তুর জ্ঞান। তা যাতে কোনো বিকল্প আছে, বিকল্প শব্দটির অর্থ তোমরা এর আগে জানলে, বিশেষণ যার দ্বারা আমরা নাম, গুণ, জাতি, ক্রিয়াকে নির্দেশ করে থাকি। কাজেই আমরা বলতে পারি যার বিশেষণ আছে বা যা বিশেষণযুক্ত বা যা বিশেষণের দ্বারা বিশিষ্ট তাকেই আমরা বলবো সবিকল্প প্রত্যক্ষ। যা বিশেষণ আছে, যা বিশেষণযুক্ত বা যা বিশেষণের দ্বারা বিশিষ্ট তাকে আমরা বলবো সবিকল্প প্রত্যক্ষ। যেমন ধরো, আমার সামনে একটা ফুলের সঙ্গে আমার চক্ষুরিন্দ্রিয়ের সন্নিকর্ষ হলো। তো সন্নিকর্ষ হওয়া মাত্রই আমার সামনে কিছু একটার অস্তিত্ব আছে, এরকম একটা প্রাথমিক অনুভব হলো। এটাকে আমরা বলেছি নির্বিকল্প প্রত্যক্ষ। এবং এর ঠিক পরক্ষণে, এই প্রাথমিক অনুভবের ঠিক পরক্ষণে যখন আমি বলছি যে এটি একটি গোলাপ ফুল, এর লাল বর্ণ আছে, এর সুমিষ্ট গন্ধ আছে, তখন সেটা হয়ে যাবে সবিকল্প প্রত্যক্ষ। সেই জন্য এই অন্নং ভট্টকে এই সবিকল্প প্রত্যক্ষের উদাহরণে যেমন বলেছেন যে অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহতে উদাহরণস্বরূপ তোমরা দেখবে বলেছেন যে দিত্য অয়ম, ব্রাহ্মণ অয়ম, শ্যাম অয়ম, এইভাবে তিনি উদাহরণগুলো দিয়েছেন। তাহলে আমরা সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কি দেখলাম? যে সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশিষ্ট জ্ঞান। কেন? একটা বস্তুর সাথে ইন্দ্রিয় যখন সন্নিকর্ষ হচ্ছে তখন বস্তুটিকে বিশেষণযুক্ত রূপে আমরা জানছি, কোনো বিশেষণের দ্বারা বিশিষ্ট করে সেই বস্তুটিকে আমরা জেনে থাকি। এই জন্যই বলা হচ্ছে সব প্রকার জ্ঞানং সবিকল্পকম। এবং এই সবিকল্পক জ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি?
সবিকল্প জ্ঞানের বৈশিষ্ট্য, যেভাবে আমরা নির্বিকল্প জ্ঞানের বৈশিষ্ট্যগুলো পেয়েছি, এই সবিকল্প জ্ঞানের বৈশিষ্ট্যগুলো আমরা পাব। 1 নম্বর কি? সব প্রকার জ্ঞান। সব প্রকার জ্ঞান কেন? এই জ্ঞানে বস্তুটিকে আমরা বিশেষ রূপে এবং তার গুণকে বিশেষ রূপে জানি, সেই জন্য এটি সব প্রকার জ্ঞান। 2 নম্বর হচ্ছে ব্যাপদেশ্য জ্ঞান। সবিকল্প জ্ঞানকে ব্যাপদেশ্য জ্ঞান বলা হচ্ছে কেন? যেহেতু এই জ্ঞানকে আমরা বচনের মাধ্যমে প্রকাশ করে থাকি, প্রকাশযোগ্য। অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষে বস্তুটি প্রকৃতি সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট জ্ঞান হচ্ছে, এবং সবিকল্প জ্ঞানটাকে আমরা একটা বচনের মাধ্যমে প্রকাশ করতে পারি। যখন আমরা এইভাবে বলি যে এই গোলাপ ফুলটি সুগন্ধিযুক্ত, এইভাবে বচনের মাধ্যমে প্রকাশ করি, সেই জন্য এটাকে ব্যাপদেশ্য জ্ঞান বলা হচ্ছে। 3 নম্বর কি? এই জ্ঞানটা ব্যবসায়াত্মক জ্ঞান। ব্যবসায়াত্মক জ্ঞান। 3 নম্বর হচ্ছে ব্যবসায়াত্মক জ্ঞান। ব্যবসায়াত্মক শব্দটির অর্থ কি? সুনিশ্চিত। ব্যবসায়াত্মক শব্দটির অর্থ সুনিশ্চিত, এবং যেহেতু সবিকল্প প্রত্যক্ষে আমরা কোন একটা বস্তুর নাম, গুণ, জাতি, ধর্মযুক্ত বিশিষ্ট বস্তুরূপে জানতে পারি, বিশিষ্ট বস্তুরূপে জেনে থাকি, সেই জন্য এই জ্ঞানটিকে বলা হচ্ছে ব্যবসায়াত্মক জ্ঞান। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে অনুব্যবসায় সম্ভব। অনুব্যবসায় সম্ভব। অনুব্যবসায় সম্ভব কেন? অনুমানে কি পরে যে জ্ঞান উৎপন্ন হয়? তাহলে অনুব্যবসায় বলতে পূর্ব জ্ঞান বা স্মৃতিকে বোঝায়। এখানে অনুব্যবসায় হচ্ছে পূর্ব জ্ঞান বা স্মৃতি জ্ঞান। পূর্ব জ্ঞান বা স্মৃতি জ্ঞান। স্মৃতি হচ্ছে পূর্বজ্ঞাত বিষয়কে পরবর্তীকালে হুবহু স্মরণ করা। পূর্বে যে বিষয়কে আমি জেনেছি, পরবর্তী কোনো সময়ে সেটাকে হুবহু সেইভাবে স্মরণ করাটাই হচ্ছে স্মৃতি বা পূর্বজ্ঞান। যেহেতু নির্বিকল্প জ্ঞানের পরবর্তী স্তরে সবিকল্প জ্ঞান হয়, সেহেতু এই সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? পূর্ব অভিজ্ঞতা কাজ করছে। ইন্দ্র বিষয় সন্নিকর্ষের পূর্ব অভিজ্ঞতা কাজ করছে, স্মৃতি কাজ করছে। অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষ পূর্ব জ্ঞানের ওপর নির্ভরশীল। সেই জন্য এই প্রত্যক্ষের কি হয়? অনুব্যবসায়ী হয়। নেক্সট 5 নম্বর কি? সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে স্বসংসর্গ জ্ঞান। বৈশিষ্ট্যাবগাহী জ্ঞান। বিশেষণ সম্বন্ধ অবগাহী, বৈশিষ্ট্যানবগাহী জ্ঞান বলা হয়। সবিকল্প জ্ঞানে বিশেষণ এবং বিশেষণের সম্বন্ধ, অর্থাৎ সংসর্গ বলতে আমরা কি? বিশেষণের যে বিশেষ যে সম্বন্ধ, সমবায় সম্বন্ধ, সেটাকে সংসর্গ বলা হয়। সেই সংসর্গকে আমরা জানতে পারি। যেমন লাল গোলাপের সঙ্গে প্রত্যক্ষে একটা লাল গোলাপকে প্রত্যক্ষ করার সময় গোলাপটা হচ্ছে বিশেষ্য এবং লাল রঙটা হচ্ছে তার বিশেষণ। তেমনি লাল বর্ণটি যে গোলাপে আছে, লাল রঙটি যে গোলাপে আছে, সেই উভয়ের সম্বন্ধ, সেই সমবায় সম্বন্ধের জ্ঞান আমাদের বা সংসর্গের জ্ঞান হয়।
সেই জন্য এই সবিকল্পক জ্ঞানটিকে বলে সংসর্গ জ্ঞান, বৈশিষ্ট্যাবগাহী জ্ঞান। আর আমরা নির্বিকল্প দিই বৈশিষ্ট্যানুবাহী জ্ঞান। 6 নম্বর কি? সবিকল্পক প্রত্যক্ষ হচ্ছে অনুমিতি, উপমিতি, শব্দ, স্মৃতি। অনুমিতি, উপমিতি, শব্দ ও স্মৃতি জ্ঞানের ক্ষেত্রে সম্ভব। নির্বিকল্প প্রত্যক্ষে আমরা অনুমিতি, উপমিতি, শব্দ, স্মৃতি জ্ঞানের ক্ষেত্রে সম্ভব হয়নি, কিন্তু সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের অনুমিতি, উপমিতি, শব্দ, যেহেতু এটা পরবর্তী জ্ঞান, পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল, সেহেতু সবিকল্প প্রত্যক্ষ অনুমিতি, উপমিতি, শব্দ এবং স্মৃতি জ্ঞানের ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে। এই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, অর্থাৎ যে বাহ্য প্রত্যক্ষকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যবিজ্ঞা। তার মধ্যে এটাকে আমরা নির্বিকল্পক, সবিকল্পক নিয়ে আলোচনা করলাম। এবং এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যবিজ্ঞা, এখানে প্রত্যবিজ্ঞাটা আসলে সবিকল্প প্রত্যক্ষই, প্রত্যবিজ্ঞাটা কিন্তু সবিকল্প প্রত্যক্ষই। এবং এই যে নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষ যে আমরা, এটা কিন্তু আলাদা কোনো প্রত্যক্ষ নয়, এটা কি একই প্রত্যক্ষের দুটো স্তর, একই প্রত্যক্ষের দুটো স্তর। তা প্রত্যবিজ্ঞাটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এবং প্রত্যবিজ্ঞা বলতে আমরা সবিকল্প প্রত্যক্ষে বুঝেই থাকি। তাহলে আজকে আমরা এখানেই আমরা আলোচনা শেষ করছি। আজকে আমরা আলোচনা করলাম যে নির্বিকল্প প্রত্যক্ষ বলতে কী বোঝায়, নির্প্রত্যক্ষ বৈশিষ্ট্য, সবিকল্প প্রত্যক্ষ বলতে কী বোঝায়, সবিকল্প প্রত্যক্ষের বৈশিষ্ট্য। পরের ক্লাসে আমরা নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য এবং নির্বিকল্প প্রত্যক্ষকে কীভাবে জানা যায় এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে শেষ করছি। ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রেগুলার এই অনলাইন ক্লাস ফলো করবে, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি।